সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় গল টেস্টের শেষ রক্ষা হবে তো, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ওমর খালেদ রুমি, সাবেক জাতীয় ক্রিকেটার, মাঝখানে আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার, এবং ওই প্রান্তে আছেন এম কায়সার, ক্রীড়া সম্পাদক, দৈনিক সকালের খবর। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। পাবনায় চার্চের ফাদারকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম, নিরাপত্তা প্রহরী, হাসপাতালে ভর্তি, আটক ৩। মূল আসামিদের গ্রেফতার না করেই সাফল্য দেখাতে উত্তরবঙ্গে বিভিন্ন টার্গেট কিলিং এর চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগ আইনজীবীদের, মানতে নারাজ পুলিশ। একাত্তরের যুদ্ধাপরাধী ও ৭৫-এর খুনিরাই বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর সেমিনারে প্রধানমন্ত্রী। কিছু শিক্ষকের কারণে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যাচ্ছে না, দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী। ব্যাংকিং খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, জানালেন দুদক চেয়ারম্যান। পাঠ্যপুস্তকে ভুলের জন্য সরকারকেই দুষল জাতীয় নাগরিক তদন্ত কমিশন। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ। এবং গল টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৯০ রান, হাতে আছে ১০ উইকেট। চতুর্থ দিন শেষে সৌম্যর ব্যাটিং ঝড়ে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৬৭। রবিবার ৪ নম্বর দিনটা তো পার করে দিয়েছে, বৃষ্টি সবকিছু মিলে যা অবস্থা। এখন যদি আজকের পারফরমেন্সের যদি ভিত্তি বলেন, তাহলে কালকের দিনটা স্ট্রং হওয়ার কথা, মানে পঞ্চম দিনটা। কিন্তু আমাদের গত ৩টা টেস্ট, আমরা ভারতের হায়দ্রাবাদে এবং নিউজিল্যান্ডে যে 2টা টেস্ট হয়েছে, 2টার ইয়াতে কিন্তু ইতিহাসটা খুবই বাজে। সেকেন্ড ইনিংসে আমরা নাই হয়ে গেছি। আসলে জানি না কেন এটা হচ্ছে, বোধহয় হয় আমাদের ট্রেনিং এর প্রবলেম, অথবা কনসেন্ট্রেশনের প্রবলেম, অথবা প্ল্যানিং এর প্রবলেম। কোন একটা জায়গাতে প্রবলেম হতেই হবে, প্রবলেম ছাড়া তো হবে না। কারণ প্রবলেম আছে বলেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। কিন্তু এটার ব্যাপারে কেউ কথা বলছে না কেন, বা কেউ জানাচ্ছে না কেন, সেটা আমি জানি না। তবে আমার মনে হয় এখন কিছুটা কারো অন্তত এগিয়ে আসা উচিত, বলা উচিত যে একই রকম রেজাল্ট কেন হচ্ছে। আজকে পেপারে দেখলাম একই কথা, যে আবারও একই কেস, মানে ঘুরে ফিরে সাইকেল। আমরা একটা সাইকেল মোটামুটি ভালো হচ্ছে না। এটা কেন হচ্ছে না বলে তো শেষ করা যাবে না। কিন্তু আমার মনে হয় এই ব্যাপারে প্লেয়ারদেরও কিছু বলা উচিত, নিজেদের থেকে বলা উচিত যে আমাদের এই একই রেজাল্ট হচ্ছে, একই কাণ্ড হচ্ছে, যে এই একই সাইকেলে আমরা ঘুরছি, এই সাইকেল থেকে কিভাবে বেরোবো, এটা কিন্তু আমাদের প্ল্যান করা উচিত। এবং সেইভাবে কিন্তু প্র্যাকটিস করা উচিত, সেইভাবে অনুশীলন করা উচিত, সেইভাবে সবকিছু প্ল্যানও করা উচিত সেইভাবে। আমি জানি না সেইভাবে ওই দিন কবে আসবে। তো আমার মনে হয় এখনো সময় আছে। যদি কালকে ম্যাচটা যদি মনে করি, আমরা কালকে ম্যাচটা আমরা মনে করি ঠিক আছে, আমরা চেষ্টা করি জিতার, পারি কিনা। তো কি করতে হবে? এই যে আজকে শুনলাম সৌম্য নাকি ভালো ব্যাটিং করেছে, ভালো কথা। কালকে ভালো করে, ফার্স্ট ইনিংসে ভালো করেছে। কথা হলো সেকেন্ড ইনিংসে, মানে সেকেন্ড ইনিংসে কালকে যখন আসবে, কালকে কি করবে সেটা দেখার ব্যাপার। কালকে এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দিন। এবং ওই সময়টায় এই পুরো দিনটা আমরা কি করব সেটা প্ল্যান করতে হবে। প্ল্যান করে মানে আমি কি জেতার জন্য যাবো না ড্রয়ের জন্য যাবো? জেনারেলি আমরা জেতার জন্যই যাই, ড্রয়ের জন্য যাই না। জেতার জন্য যাই, তখন ড্র হয়। কিন্তু আমি যদি মনে করি আগে থেকে আমরা ড্রয়ের জন্য যাবো, ড্রয়ের জন্য গেলে কিন্তু ওই যে লেভেল কিন্তু ওই থাকবে না, উপরে নিচের দিকে নামলেই কিন্তু আমরা সবাই কিন্তু ওই একই চিন্তার মধ্যে আসবে। মানে ওই মোটিভেশন ফ্যাক্টরটা কমে যাবে এবং রেসপন্সিবিলিটি কমে যাবে। তখন সবাই ভাববে আরে খেলে যাই, কোনোরকম খেলে যাই। কোনোরকম যখন ওই চিন্তা করবো যে খেলে যাই, তখন কিন্তু আমরা নিচের দিকে নেমে যাবো, অর্থাৎ স্কোর করতে পারবো না কেউ। ইশতিয়াক ভাই, কতটুকু আস্থা আপনি কালকের দিনের জন্য রাখছেন? আস্থা তো রাখতেই হবে। এখন আপনি যেটা বললেন প্রথমেই, যে ইতিহাসটা ভালো না। গত 3টা জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত দেখেন, কোনোটারই কিন্তু ফার্স্ট ইনিংস চমৎকার খেলছে, অসাধারণ খেলছে, অসাধারণ খেলার পরে একদম নিচের দিকে নেমে যাচ্ছে। কোনো মতেই বাংলাদেশকে যেভাবে দেখি, আপনার মনে হয় যে 2টা সেশনও পুরো লাগে না বাংলাদেশকে ঘায়েল করতে এবং বাংলাদেশকে অল আউট করতে। বাট আশা করি যে সেটা হবে না, কারণ কিছুটা হলেও মানে তারা অভিজ্ঞতা কিংবা শিক্ষা কিছুটা সেটা প্রয়োগ করবে আগামী কালে, আশা করি। এখন উইকেটের মধ্যে ওরকম কোন রকমের আমি ইয়ে দেখছি না। তারপরে ওরকম ওয়ার্ল্ড ক্লাস বোলার হেরাত ছাড়া কেউ নাই বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে। হ্যাঁ আছে, কিন্তু তারপরে উইকেটে ওরকম কোনো বাঘ খাচ্ছে না। উইকেট থেকে যে কিছু আদায় করে নেবে এবং কিছু অ্যালার্মিং কিছু উইকেট থেকে এখন আমরা, আমাদের তো আদায় করে নিতে হয় না, আমরা দিয়ে দিই। হ্যাঁ, বাট
সিনিয়র প্লেয়ার্সরা আছে তাদের আমরা যেরকম আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে সাকিবের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, এখন সিনিয়র প্লেয়ারদের এখানে আমি মনে করি যে বিশাল একটা অবদান থাকতে হবে, স্পেশালি যখন এই ট্রানজিশন পিরিয়ড যখন আমরা যাচ্ছি। আমরা ওয়ানডেতে আমরা কিছুটা একটা হলেও অর্জন করেছি, ইয়েস এটা সম্মিলিত প্রচেষ্টা, বাট টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স উইল ম্যাটার, এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার্সদের কাছ থেকে আমরা আশা করি। কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার্সদের থেকে যেভাবে যে অ্যাপ্রোচে তারা ব্যাটিং আমরা দেখেছি, ইট ইজ রিয়েলি ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার আমরা তাকে বলি, কিন্তু তার যদি আমরা ব্যাটিং এবং তার যে সেন্স অফ রেসপন্সিবিলিটি ইট ইজ রিয়েলি মানে খুব একটা জাস্টিফাইড না। We feel proud, yes, he's the number one batsman and number one all-rounder in the world. But I don't see how it is খুব একটা justified না, frankly speaking. Rankings হয় কিভাবে permutation, combination, calculations করে, it is seen that it reveals that he's the number one all-rounder in the world. But যদি আমরা contribution towards the team যদি দেখি, I don't know how it's justified. Only player যারা যে নাকি কিছুটা হলেও মানে দেখা যায় যে টিমের জন্য করার চেষ্টা এবং তার উইকেটের যে উইকেট ইউ হ্যাভ টু বাই ইট, ইউ ডোন্ট হ্যাভ টু পারচেজ হিজ উইকেট, গিয়ে উইকেট দেয় না। আরেকটা প্লেয়ার যে ইদানিংকালে খুব দেখা যাচ্ছে যে ইজ কনসিস্টেন্ট, ভেরি ইমপ্রুভ প্লেয়ার, আমি মনে করি তামিম ইকবাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রুভ প্লেয়ার্স অ্যান্ড দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য গেম ইন বাংলাদেশ অফ রিসেন্ট টাইমস। মুশফিক রহিম তো আছেই। আমি জাস্ট কেবলমাত্র এই দুইটা প্লেয়ারকে আমি চিহ্নিত করতে পারি যে কিনা এখন একটা টেস্ট ম্যাচ জেতা হারার পিছনে যদি আপনি জাস্ট দুইটা প্লেয়ারের উপরে নির্ভর করেন, এবং দুইটা প্লেয়ারের মধ্যে আপনি যেরকম মুশফিক রহিম যেটা ইন্ডিয়াতে যে ধরনের খেলা দেখলাম সেকেন্ড ইনিংসে, এক ইনিংস ভালো খেলে, সেকেন্ড ইনিংসে গিয়ে উই সি দ্যাট ওই কনসিস্টেন্সি লেভেল এবং ওই যে ডিপেন্ডেবিলিটিটা এখনো এই সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে আমরা সেটা পাচ্ছি না দুঃখজনকভাবে, বোথ ইনিংসে। এখন কিন্তু ওই সময় এসছে যে আপনার পারফরমেন্সটাকে আপনি রিয়েলি অন্য লেভেলে নিয়ে যেতে হবে, আর তা নাহলে আমরা ওই ম্যাচের এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে পড়ে যাব। তারপর আরেকজন সিনিয়র প্লেয়ার যে কিনা ওয়ানডেতে দি মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার মাহমুদুল রিয়াদ, আনফর্চুনেটলি আমার অথবা আমার ফেভারিট প্লেয়ার ইন ওয়ানডে ক্রিকেট, বাট টেস্ট ক্রিকেটে তার সেই স্বাক্ষরটা আমরা দেখতে পাচ্ছি না। আবার এদিক দিয়ে আপনার জুনিয়র প্লেয়ারদের মধ্যে সৌম্য সরকার ঠিক আছে 2-3 ইনিংস খেলেছে ভালো, আমাকে যদি জিজ্ঞেস করেন যে কালকে হাউ মাচ ডু আই এক্সপেক্ট ফ্রম হিম, ফ্র্যাঙ্কলি স্পিকিং সে না খেলা পর্যন্ত বোঝা মুশকিল। এটাই হচ্ছে আমাদের কনফিডেন্সটা থাকে না, সেটাই আমার মনে হচ্ছে যে তামিম এবং মুশফিকের মধ্যে সাকিবের ব্যাটিং অ্যাপ্রোচ উই নো, আমি কতখানি ওর কাছ থেকে আশা করা যেতে পারে। হ্যাঁ, সে ব্রিলিয়েন্ট একটা ইনিংস খেলে ধরো 100 রানস, বাট সেটা কতখানি টিমের প্রতি কন্ট্রিবিউট করবে এটা আমি আই ডোন্ট নো রিয়েলি। স্যার একটা জোকসের মতো হয়ে গেছে, সেটা হলো যে নিউজিল্যান্ডে যখন আমরা এখান থেকে সিরিজ সবকিছু হেরে আসছি, তখন বলা হচ্ছে যে আমরা ভারত যাচ্ছি, তখন বললো যে আমরা নিউজিল্যান্ড থেকে শিক্ষা নেব। তারপরে ভারত থেকে যখন আসলাম তখন বললো এবার যখন শ্রীলঙ্কা যাচ্ছে ভারত থেকে শিক্ষা নেব। তো আমি বলি শিক্ষা তো আমরা ওটাই নিচ্ছি যে আমরা সেকেন্ড ইনিংসে আউট হয়ে যাচ্ছি, দাঁড়াতে পারছি না। এই শিক্ষা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কি হবে? ধন্যবাদ দানেশ ভাই। আমি অবশ্য আশাহীন নই এখন পর্যন্ত, কারণ আমি চিরকালীন আশাবাদী মানুষ। আর ক্রিকেটে একটা বিষয় আছে কি, যে ক্রিকেট কিন্তু আপনাকে রোজ সুযোগটা দেয়, সুযোগ কিন্তু কেড়ে নেয়, কিন্তু আবার রোজ সুযোগ কিন্তু নতুন করে তৈরি করে দেয়। ঠিক কালকের এই ম্যাচটি তো শেষ দিনে বাংলাদেশ যে 390 রান দরকার ম্যাচটি জেতার জন্য, এবং হাতে 10 উইকেট রয়েছে, পুরো দিনটা বাকি রয়েছে। 120 ওভারের মতো খেলা, কিন্তু 100 ওভার 90 ওভার খেলা হচ্ছে, 90 ওভার হয়েছে, এবং আজকে 36 ওভারের মতো ওভার খেলা হয়নি, প্রায় 120 ওভারের মতো। 20 ওভার মানে একটা 120 ওভার খেলা কিন্তু একদম সাংঘাতিক ব্যাপার না, কিন্তু 120 ওভার যে বাংলাদেশ এর আগে খেলেনি তা কিন্তু না, এর আগেও খেলেছে। বাট কালকের দিনটায় একটা প্রবলেমটা হলো যে এটি হলো ম্যাচের শেষ দিন, যে উইকেট এখন পর্যন্ত কিন্তু গলের উইকেটটা একটু আনপ্রেসিডেন্ট বিষয়, যে গলের উইকেটে এখন পর্যন্ত সেরকম টার্নিং উইকেট হয়নি আর কি। সাধারণত আমরা জানি যে তৃতীয় দিন বা চতুর্থ দিনে কিন্তু উইকেট একটু টার্ন করে, বাট আজকে বেশ কয়েকটি বল টার্ন করেছে, কিন্তু ওইরকম সিরিয়াসলি কিন্তু টার্ন করেনি। তবে পঞ্চম দিনের ব্যাপারটা নিয়ে কিছুটা আশঙ্কা থেকেই যাবে, কারণ যতই ভালো উইকেট হোক না কেন পঞ্চম দিনে কিন্তু আপনি উইকেট কিছুটা হলেও ফাটল ধরবে, কিছুটা হলেও একটু টার্ন পাবেন। প্লাস আরেকটা বড় বিষয় হলো যে এই উইকেট কিন্তু বেশ কিছু সময়ের জন্য, আজকেও কিন্তু যেহেতু আপনার 36 ওভার খেলা হয়নি, এর আগের দিনও শেষ সেশন খেলা হয়নি, এবং বৃষ্টির জন্য কিন্তু উইকেট ঢাকা ছিল। আজকেও উইকেট ঢাকা থাকবে। তো উইকেট ঢাকা থাকলে আপনি হয় স্পিনাররাও একটু বাড়তি সুবিধা পাবেন, পেসাররাও পাবেন, উইকেট একটু স্পাইসি হয়ে যেতে পারে এবং উইকেট একটু গ্রিপও করতে পারে। সো এখানে কিন্তু শেষ দিন এই বিষয়টি বাংলাদেশকে মাথায় রাখতে হবে।
আর একটা বিষয় একটু যোগ করতে চাই, সেটি হলো যে 390 রান চেস মানে দরকার ম্যাচটি জেতার জন্য, এবং 10 উইকেট বাংলাদেশের হাতে রয়েছে। কিন্তু শুরু থেকে যদি আপনি প্ল্যানিংটা করেন যে এই ম্যাচ আপনি জিততে নামবেন, তাহলে কিন্তু আপনি ম্যাচ জিততে পারবেন না। কারণ সর্বশেষ যে ম্যাচ জেতার জন্য যেরকম টেন্ডেন্সি নিয়ে যদি খেলতে হয়, সেটার একটা বিষয় থাকবে। আর ম্যাচটা আপনি ড্র করার টেন্ডেন্সি নিয়ে যদি খেলেন, তাহলে এক ধরনের ব্যাটিং আপনাকে করতে হবে। সো আমার মনে হয় যে বাংলাদেশের উচিত এখন প্রথমে ম্যাচটি সিকিউর করা, তারপর যদি জেতার সম্ভাবনা থাকে তারপর সেদিকে যাওয়ার জন্য। আর এই ম্যাচটি এখন যে পর্যায়ে গিয়েছে, এখানে পঞ্চম দিনে যদি বাংলাদেশ 390 রানের জয়ের জন্য দরকার, সারাদিন ব্যাট করে যদি বাংলাদেশ এই ম্যাচটি ড্র করতে পারে, আমি মনে করি দ্যাট ড্র উইল বি ইকুয়াল টু দ্য উইন। এখন মুশকিল হয়ে যাবে আগে আমি যেটা বললাম, ড্রয়ার জন্য গেলে কিন্তু আবার সমস্যা, ওই যে মেন্টালি কিন্তু আমরা নিচ দিকে চলে যাব। আমাকে খেলতে হবে একেবারে সিরিয়াসলি এবং এমনভাবে চোরে খেলতে হবে, দ্যাট ইজ আমার একটা দুটো ব্যাটসম্যান তিনটা ব্যাটসম্যানকে কনসিস্টেন্ট হতে হবে। কিন্তু চোরে তো খেলছে, তামিমও চোরে খেলছে, হ্যাঁ, 6 ওভার খেলে 36 রান 50 রান করে চলে না, যাচ্ছে। তবে ওই চড়াই সাকিব চড়াও হয়ে খেলছে, টি20 মতো খেলছে। কিন্তু একটা ব্যাপার আছে, ওই চড়ার এই চড়া কিন্তু ডিফারেন্স। কিন্তু ওই চড়া মানে হচ্ছে, চোরে মানে হচ্ছে যে এমনভাবে খেলা কনফিডেন্ট একদম। আমি বুঝি না, কারণ পিচে আমি দেখলাম এমন কোনো টার্নও নেই। আমার যতদূর ধারণা, আমার মনে হয় যে ওইরকম টার্ন কালকে ওইরকম টার্ন হবে না, অতখানি টার্ন হবে না। হলে আজকেই বুঝতে পারতাম, হচ্ছে না, কালকেও সেরকম কিছু হবে না আশা করি। এবং যদি তাই হয়, তাহলে কিন্তু স্পিনারদের খেলা খুব কষ্ট হবে না। ওই ধরনের হেরাত ছাড়া তো ভালো, ইস্টাক যেটা বলে, হেরাত ছাড়া ভালো স্পিনার ওরকম কেউ নেই। তো একজন স্পিনারকে আমরা সামলাতে পারবো না, এরকম হতে পারে না। আর পেসার যা দেখলাম, পেসারদের তো ওদের তো বাইট নেই একদম ওই পিচে। কাজে আমার মনে হয় এটা ইজি। শুধু আমি আবারও বলবো যে কনসেন্ট্রেশন থাকতে হবে পুরোপুরি, যে আমি দুইটা ব্যাটসম্যান অন্তত পিচে দাঁড়িয়ে যাব, একদম মাটি কামড়ে একদম শুয়ে থাকবো পিচে, আমি নড়বো, এদিকে যেমন ওদিকে আমার খেলতে হবে, একদিনে একটা সেঞ্চুরি করতে হবে, তাহলে কিন্তু এখানে যেটা হয়েছে নিউজিল্যান্ডের 2টা এবং ভারতের এই 3টা ইয়াতেই কিন্তু কোনো সময় পিচ যে কোনো কিছু বড় সহায়তা করেছে তা না, আমরাই সহায়তা করে নিজেরা চলে এসেছি। সেটাই বলছি, সেটাই বারবার একই কথাই আসছে যে আমরা কেন এরকম হচ্ছে। তার কারণ একটা হলো, প্রবলেম হলো যে টায়ার্ড হয়ে যায় আমরা। এতদিন দুদিন মাঠে থেকে ডেফিনেটলি টায়ার্ড হব। কিন্তু এই যে এন্ডিওরেন্স লেভেলটা, আমাদের সবসময় প্রবলেম করছে। এবং এন্ডিওরেন্স লেভেলটা কিভাবে বাড়ানো যাবে সেটা ডিপেন্ড করবে আমাদের ফিজির উপরে, কোচের উপরে, যে কি করে লম্বা 5 দিন থাকতে গেলে পিচে কি করতে হবে, কিভাবে খেলতে হবে। এবং সেকেন্ড ইনিংসে যে জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য, 3বার আমরা দেখলাম, হ্যাঁ 3বারই আমরা ওইভাবে একই অবস্থা হচ্ছে। ওই জায়গাটা গিয়ে আমরা কেন থমকে যাচ্ছি, ওইটা নিয়ে বসতে হবে, প্ল্যান করতে হবে, কথা বলতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে কালকে যেটা হয় একটা এক্সাম্পল দেখা যায় কি করে। কিন্তু আমার যতদূর মনে হয়, আমরা তো ডেফিনেটলি চাইবো যে আমরা জিতবো। কার উপরে সবচেয়ে বেশি আপনার আস্থা? আমার আস্থা মুশফিকের উপরে, তামিমের উপর। প্রথম দিকে তামিম, মুশফিক, অ্যান্ড আরেকজন প্লেয়ার হলো আমাদের এই দুজনই। মাহমুদুল্লাহ হয়তো মাঝখানে কিছু রান করতে পারে, কিন্তু আমি হয়তো শিওর হব যে তামিম যদি স্কোর করতে পারে কিছু, একজনের কিন্তু সেঞ্চুরি করতে হবে, হয় তামিম, নালে মুশফিক, নালে সাকিব, 3জনের একজনের যদি সেঞ্চুরি না হয়, তাহলে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না। কারণ সেঞ্চুরি মানে টাইম নেওয়াটা, এই টাইম নিতে হবে। সেঞ্চুরি মানে সময় নিয়ে খেলে, টি20 মতো যদি সেঞ্চুরি হয়ে যায় তাহলে তো তখন কি করবেন আপনি বলেন? তাই কিন্তু 120 ওভারের মতো 20 ওভারে সেঞ্চুরি হয়ে গেছে। তাই হচ্ছে সৌম্য সরকার শুনলাম আজকে জড়ো ব্যাটিং করেছে। জড়ো ব্যাটিং এর দরকারটা কি, আমি তো এটাই বুঝি না। জড়ো ব্যাটিং আমি টেস্ট খেলছি, এখানে সেকেন্ড ইনিংসে আমাদের খেলতে হবে, থাকতে হবে, কি যে আমি জড়ো ব্যাটিং করতে প্রশ্নই আসে না। কিন্তু অলরেডি জড়ো ব্যাটিং শুরু হয়ে যাচ্ছে, ওই সুযোগ আমাদের ঝড় হচ্ছে। আপনি কার উপর আস্থা রাখেন, যাকে মনে করছেন যে আসলেই সে তার পক্ষে, আসলে সে যদি দাঁড়ায় তাহলে তার পক্ষে যে কোনো ভালো জিনিস করা সম্ভব? এই যে প্লেয়ার, এতগুলো টিমে যে প্লেয়ারগুলো আছে, উপরের 5 জন তো একদমই বলতে পারেন, ওরাও বলছে, কমেন্টেটররা বলছে যে সবচেয়ে সিনিয়র মোস্ট প্লেয়ার এবং এক্সপিরিয়েন্সের কোনো জায়গায় ঘাটতি নাই। আমি তামিম ইকবালের উপরে আমার অনেক, তামিম ইকবাল ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক ইমপ্রুভ প্লেয়ার, এবং হয়তো বা নিউজিল্যান্ড এবং ইন্ডিয়াতে তার কাছ থেকে সেটা আমরা খুব একটা দেখতে পাইনি, বাট হি নোজ হিজ রোল। হয়তো বা সবসময় তার এটাকে গিয়ে অ্যাপ্লাই, কয়েকদিন ধরে দেখছি যে সে পারছে না। প্রত্যেকটা প্লেয়ারের নিজস্ব রোল সম্বন্ধে দে উইল হ্যাভ টু বি অ্যাওয়্যার, এবং সেটাকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব, দ্যাট হ্যাজ টু বি ইন্ডিভিজুয়ালি তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। এবং আমার মনে হয় যে এখন কয়েকটা প্লেয়ারই তো আছে, আমি বলছি যে যাদের উপরে আপনি নির্ভর করতে পারেন টু ডেলিভার ডিউরিং দিস টাইমস। তামিম, মুশফিক, আমি সাকিবের নাম মেনশন না করতে হচ্ছে, কারণ আপনার প্লেয়ার নাই। তো এখন এই প্লেয়ারদের মধ্যে যদি তারা নিজেদের মধ্যে যদি দে ডিভাইড দ্য রোলস, হাউ টু গো অ্যাবাউট প্লেইং দ্য ইনিংস টুমরো,
It's just a matter of sitting together for half an hour. Okay, guys, this is what we need to do. আমার মনে হয় না এটা কোনো অসম্ভব কোনো কিছু। অন্যান্য প্লেয়ার আছে বিকজ দে নিড টু সেট সাম স্ট্যান্ডার্ডস। কারণ এখন সময় এসছে যে যে প্লেয়ারদের মধ্যে প্লেয়াররা কিন্তু প্রায় কত 40টা টেস্ট ম্যাচ 50টা টেস্ট ম্যাচ খেলছে এখন পর্যন্ত। এক একটা ইনিংস বাদ দিয়ে যদি দেখি যে উল্লেখযোগ্য একটা রিয়েলি ম্যাচ উইনিং ইনিংস কিংবা ম্যাচ সেভিং ইনিংস খেলে বেরিয়েছে, আমার তো এরকম আমার মনে হয় একটা ইনিংস আপনি দেখাতে পারবেন না, একটা ইনিংস দেখাতে পারবেন না। আমরা এতটা টেস্ট ম্যাচ খেলেছি, এরা এতটা টেস্ট ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত যদি বাংলাদেশের এই প্লেয়াররা যদি ওরকম একটা এক্সাম্পল সেট করে, আমি কিন্তু পাইলটের দেখেছি আগামী টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে ইয়াং প্লেয়াররা কি প্রডিউস করবে। একটু যোগ করি, সেটি হলো যে আমি কিন্তু আজকের ইনিংসের ব্যাপারে বাংলাদেশের যে ইনিংস যে বাংলাদেশ 67 নো লস করেছে এবং সেখানে 53 রান একাই করেছে সৌম্য সরকার, আমি কিন্তু এই স্টাইলটাকে কিছুটা হলো একটু ডিফেন্ড করি। ডিফেন্ড করি কারণটা হলো যে আপনি যখন 457 রান চেস করতে নামছেন, প্রতিপক্ষ যখন আপনাকে এত বিশাল একটা রান দিয়েছে, সেই রানের যদি আপনি মোকাবেলা করতে নেমে যদি শুরু থেকে আপনি ডিফেন্সিভ হয়ে যান, তাহলে কিন্তু প্রতিপক্ষ আপনাকে আরো বেশি চেপে ধরার একটা সুযোগ পাবে। যে কথাটি একটু আগে রুমি ভাই বলছিলেন যে চড়ে বসার সুযোগটা, তো প্রতিপক্ষকে আপনি কেন চড়ে বসার সুযোগটা দিবেন? বরঞ্চ আপনি যখন কাউন্টার অ্যাটাকে যাবেন তখন প্রতিপক্ষ কিন্তু তার প্ল্যান যেটা নিয়ে সে নেমেছে সেখানে সে বি প্ল্যানে যাবে। সো আপনি তো প্রতিপক্ষের প্ল্যানটাকে নষ্ট করে দিচ্ছেন, তার মানেটা হলো যে আপনি সেখানে কিন্তু এগিয়ে থাকছেন। সো এরকম ছোট ছোট ভাবে যখন আপনি এগিয়ে থাকবেন ধীরে ধীরে, তখন কিন্তু আপনি একটা স্যাটেল জায়গায় পৌঁছা যাবেন যেখান থেকে আপনি প্রতিপক্ষকে আরো বড় ধরনের আক্রমণ করতে পারেন। একটা ফোন আছে, জি প্লিজ। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাসেল আল রশিদ বলছি জয়পুরহাট থেকে। জি বলেন। আজকে চতুর্থ দিনে সৌম্য যে স্টাইলে ব্যাটিং করেছেন তাতে মনে হচ্ছে যে অনেকটা ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করেছেন। সৌম্যের এই ব্যাটিং এর এই ধরনটা এটি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আগামী কালকের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমাদের, আগামী কালকের সাথে আজকের ওনার এই ব্যাটিং স্টাইলটা ম্যাচ করবে কিনা, এটি আমার প্রশ্ন। আমি সেই প্রশ্নটাই বলছিলাম যে আগামীকাল কিন্তু অন্য পরিস্থিতি হবে। আজকে তিনি এই পর্যন্ত খেলে যেহেতু সফল হয়ে গিয়েছেন, একটু হলো চাপটাকে ইয়া করার চেষ্টা করেছেন, রাইট। এবং আগামীকালও যদি তিনি এই স্টাইলে খেলেন, আমার কথা হলো তিনি যদি রান করতে পারেন তাহলে সেটা কোনো সমস্যা নেই, কিন্তু তিনি যদি রান না করতে পারেন তখনই এটি বড় ধরনের প্রবলেম হবে। বাট আমার মনে হয় যে আজকের দিনে বাংলাদেশ কিন্তু সেই পরিকল্পনা নিয়ে নেমেছিল, যেহেতু রানটি অনেক বেশি। সো এখানে যদি আপনি শুরু থেকে বকডাউন হয়ে যান এবং প্রত্যেকটা বল যদি ডেড ডিফেন্স করতে শুরু করেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আমার মনে হয় বোলাররা চেপে ধরবে। আমার মনে হয় সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু সৌম্য সরকার এই স্টাইলে খেলেছেন। এবং একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, সৌম্য সরকার যখন এই স্টাইলে খেলেছেন সেখানে কিন্তু তামিম ইকবাল সেই স্টাইলে যাননি। তামিম ইকবাল কিন্তু মাত্র 14 রান করেছেন, 67 রানের মধ্যে 14 রান তার এবং 53 রান কিন্তু সৌম্য সরকারের। দিস ইজ গুড। এটি কিন্তু আমি মনে করি যে একটা পার্টনার হিসেবে, ওপেনিং পার্টনার হিসেবে এটা মানে সিদ্ধান্তের ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা চমৎকার সিদ্ধান্ত। এবং আগামীকালের যে প্ল্যানিংটা, এবং আমি নিশ্চিত যে বাংলাদেশ দলে অনেক ওয়াইজ ম্যান রয়েছেন এবং তারা কিন্তু প্ল্যানটা কালকের জন্য অন্যরকম ভাবে অবশ্যই করবেন। বাট আমার মনে হয় যে এই ম্যাচ বাংলাদেশের ড্র করা সম্ভব। অনেক যদি বাংলাদেশ ঠিক মতো প্ল্যানিংটা নিজেদের করতে পারে, অন্তত 3 জন ব্যাটসম্যানকে লম্বা ইনিংস খেলতে হবে। 3 জন ব্যাটসম্যান যদি তারা যদি দৃঢ়তা নিয়ে খেলেন, যে বলেন যে আমি প্রথম 6 জনই তো আমাদের আছে যে যারা এই খেলাটাকে শেষ করে দিতে পারে। প্রথম 6 জন যদি ঠিকমতো খেলে তাহলে তো আর কোনো কিছু দরকার নেই। ঠিকমতো তো খেলতে দেখছি না, না সেটাই আর কি, যে আপনাকে প্রথম 3 জন ব্যাটসম্যানকে অন্তত চিন্তা করতে হবে যে আমি অন্তত 30 ওভার পর্যন্ত করে খেলবো। এই 3 জন যদি ব্যাটসম্যান 30 ওভার পর্যন্ত খেলেন তাহলে কিন্তু 90 ওভার তো তারাই খেয়ে ফেলছেন। সো আমার মনে হয় যে পার্টনারশিপ দরকার, 3টা থেকে 4টা ভালো পার্টনারশিপ যদি দরকার হয় তাহলে এই ম্যাচ বাংলাদেশ অবশ্যই আপনার ড্র করা সম্ভব হবে। আর আপনার জেতার চিন্তাটুকু আমি প্রথম দিকে করতে মানা করছি এই কারণটা হলো যে পঞ্চম দিনের ম্যাচ, 1 নাম্বার 2 হলো যে উইকেট কিছুটা হলেও টার্ন করবে, আর নাম্বার 3 অতীত কিন্তু ক্রিকেটে অতীত কিন্তু অনেক বড় বিষয় একটা। গলের মাঠে এখন পর্যন্ত আপনার চতুর্থ ইনিংসের সর্বোচ্চ স্কোর হলো 300 রান। আর সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশ সর্বশেষ কিন্তু গলের যে এই গত 5 বছরে যে ম্যাচ হয়েছে সেখানে সর্বশেষ ম্যাচটি বাংলাদেশ কিন্তু ড্র করেছিল। বাংলাদেশের পরে যে গলে যে কয়েকটি ম্যাচ হয়েছে সবগুলোতেই খুব খারাপ, প্রত্যেকটি ম্যাচেই কিন্তু রেজাল্ট হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচেই কিন্তু শ্রীলঙ্কা জিতেছে। সো আপনাকে এই অতীতটুকু মনে রাখতে হবে যে গল টেস্টের শেষ দিন শ্রীলঙ্কার হয়ে থাকে সবসময়। হায়দ্রাবাদের মতো ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে ভারতের ক্ষেত্রে। এখন এইখানে আপনার কি রুমি, আপনার কি মনে হচ্ছে যে আমাদের যে টিম ফরমেশন আছে এই দলে যারা খেললো, বোলিং এবং ব্যাটিং এর একটা ব্যালেন্স
ব্যালেন্স মোটামুটি খারাপ না, ব্যালেন্স ঠিকই আছে, কিন্তু এছাড়া তো বাইরের বাড়িতে যেতেও পারবো না আমরা, আমাদেরকে এই নিয়ে চলতে হবে। কিন্তু আমি একটা পেসার হয়তো অ্যাড করতে পারতাম। আমি সবসময় অবশ্য রুবেলকে আমি সাপোর্ট করি, আর রুবেলকে তো জানি না কেন নেওয়া হচ্ছে না টিমে। রুবেলকে সাপোর্ট করি এই কারণেই যে ওর যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কিন্তু অনেক বলের নেই। কারণ আমার কাছে মনে হয় সবসময় রুবেল আর কি বলে আমাদের তাসকিন, এই দুজন যখন পেয়ার হয়, কারণ সবসময় কিন্তু বোলিং কিন্তু ফাস্ট বোলিং কিন্তু পেয়ারে আসে। লিলি থমসন, ইমরান খান, ওয়াসিম আকরাম, এবং তারপরে কি বলে ইন্ডিয়াতে দুজন, ওয়াসিম আকার দুজন করে আসে। তা আমাদের এখানে একজন প্লেয়ার ভালো, একজন ভালো হচ্ছে তাসকিন ভালো, ওর সঙ্গে যে পার্টনার যে থাকবে, কারণ পার্টনার সবসময় কিন্তু বোলিং স্পিনেও কিন্তু পার্টনার থাকতে হবে, একটা লেগ স্পিন অফ স্পিন বা দুজন অফ স্পিন দুই রকম, লেফট আর্ম রাইট আর্ম, এই পার্টনারশিপটা আমাদের বুঝতে হবে যে আমাদের পার্টনারশিপ না হলে একজন একজনকে সাপোর্ট না দিলে কিন্তু বোলিং কিন্তু ভেঙে যাবে। কাজে আমাদের একজন বোলার ভালো, কিন্তু আরেকজন বোলারের উপর ডিপেন্ডেন্স অতটা নেই, নতুন একেবারে বলা যায়। কাজে এইখানে একটা আমাদের ল্যাকিং রয়েছে এবং সেটাই ঠিক করা হয়তো উচিত। মুস্তাফিজের বলের নিয়ে যে যেরকম ছিল এই অপারেশনের পরে সেই বোলিং কিন্তু দেখা যাচ্ছে না, আপনার কি মনে হয়? না, এটা অপারেশনের সাথেও কোনো কিছু অতটা সম্পর্ক নাই। যে ধরনের উইকেটে বোলিং করছে ডসাইল উইকেট, সেখান থেকে খুব একজন ফাস্ট বোলার যে খুব একটা আদায় করে নেওয়ার মতো ওরকম উইকেটও না, কিন্তু বলগুলো তো তার ওইভাবে টার্ন করছে না, তার যে ভেরিয়েশন সে অ্যাপ্লাই করছে, তার ভেরিয়েশন অ্যাপ্লাই করছে, কিন্তু এই উইকেটে ইজ নট দ্য টাইপ অফ উইকেট যেখানে হয়তো বা সে যেটা আমরা তাকে দেখেছি উইকেট পেতে যেভাবে। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু কথা বলবো। গিভ মি জাস্ট 1 মিনিট। একটা জিনিস বলি, আমার অবশ্য একটা অন্যরকম থিওরি, সেটা হচ্ছে যে মুশফিক যখন ইয়েতে গেল, সার্জারিতে গেল, সবসময় কিন্তু হ্যাঁ মুস্তাফিজ যখন গেল সার্জারিতে, এটা কিন্তু আমি তখন না করি, অনেকে বলেছিলাম দেখো একটা বোলারকে সার্জারিতে এত তাড়াতাড়ি দিতে নেই, ওকে রেস্ট নিতে দাও 2 দিন, রেস্ট নিতে দেখো না কি হয়। তুমি সার্জারিতে যখনই যাবে তখন হয় কি ওই যে ইগুলো ফাইবার যেটা কাটে, ওই ডাক্তাররা করবে কি ফাইবার কাটতে গিয়ে একটা কাটতে গিয়ে যদি আরেকটা কেটে ফেলে, তো দেখা যাবে স্পিড কিন্তু কমে যাবে। আমি আগে বলেছি ওর কিন্তু স্পিড কমে যাবে, কিন্তু হলেও কিন্তু শেষ পর্যন্ত সেটাই। এখন দেখি ওর স্পিড কিন্তু অনেকটা কম। এখন যখন স্পিড কম তার মানে স্ট্রেংথ আমার কমে যাচ্ছে, এখানে কমে গেছে। স্ট্রেংথ যখনই কমবে তখনই কিন্তু আমি দুইটাই অসুবিধা হবে, একটা স্পিডও কমবে এবং টার্ন যেটা করবো আমি আঙ্গুল ঘোরাবো সেটাও কিন্তু স্পিড কমে যাবে। যার জন্য এখন আমাদের দেখতে হবে সামনে দিকে ইমপ্রুভ করে কিনা। এই মুহূর্তে কিন্তু মুস্তাফিজ সেই আগের মুস্তাফিজ কিন্তু পাচ্ছি না আমরা। আচ্ছা, দদুল আছে লাইনে। প্লিজ। হ্যাঁ দদুল। দানিশ ভাই, প্রথমটা দেখতেছি ভালো লাগছে। হ্যাঁ বলো দদুল। তবে আপনারা এই কাছারও আলোচনা করতেছে, আমার কাছে মনে হয় যে কালকে তো 3টা সেশন, ফার্স্ট সেশন ইজ ভেরি ক্রুশিয়াল। যদি বাংলাদেশ ফার্স্ট সেশনটা সার্ভাইভ করতে পারে বিনা উইকেটে কোনো লস না করে, সেক্ষেত্রে ম্যাচটা ড্রর একটা সম্ভাবনা থাকে। বাট আজকে বৃষ্টির পর কালকে ফার্স্ট আওয়ারে বল যতটুকু মুভমেন্ট করবে সেই জায়গায় সৌম্য যে স্টাইলে ব্যাটিং করে সেখানে সার্ভাইভ করা তার জন্য কঠিন। তবে তামিম, মুশফিক এবং মুমিনুল এই 3 জন যদি তাদের দায়িত্বটা পালন করতে পারে তাহলে হয়তো এই টেস্টটা বাংলাদেশ সেভ করতে পারে। বাট ফার্স্ট 2 ঘন্টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কালকে। না দদুল, মমিনুলের কথা, মমিনুল কিন্তু এখন পর্যন্ত নিজের অবস্থানটা ঠিক করতে পারেনি, যদিও আমাদের সবচেয়ে ভালো টেস্ট প্লেয়ার, খেলে সবচেয়ে সোজা লাইনের প্লেয়ার, আমাদের মাথা ডাউন করে একমাত্র মমিনুল খেলে দিতে হবে। তামিম ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার, সে যদি একটা স্টার্ট দেয় এবং মমিনুল আর মুশফিক যদি এটাকে ক্যারি করে তাহলে ম্যাচ সার্ভাইভ, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা, রুমি ভাই যেটা করলো, আমরা গণমাধ্যম কর্মীরা অনেক সত্যি কথা বলি না, আমাদের কিন্তু টেস্ট টিমটা আসলে অত পরিণত একটা দল না, ভালো না। এর কারণ হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে কাঠামোটা, সেই কাঠামোটা অত উন্নত না। ওই জায়গাটা যতদিন আপনি না ঠিক করবেন ততদিন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সাফল্য পাওয়াটা কঠিন। কারণ এই জায়গায় সাফল্য পেতে হলে ঘরোয়া ক্রিকেটটা ভালো করতে হবে আমার মনে হয়। জি দদুল, ধন্যবাদ। হ্যাঁ, যেটা আমরা ঘরোয়া ক্রিকেটে যেটা বলেছে, যে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে লঙ্গার ভার্সন ক্রিকেটে আমাদের টেস্ট প্লেয়াররা কেউ খেলে না। কারা খেলছে, যারা খেলছে তারা বসে থাকছে। এই যে যেমন তুষার ইমরানের কথা বলি, সমানে ডাবল সেঞ্চুরি করে যাচ্ছে, মানে 1000 খানেক রান সে মনে হয় এবার মৌসুমে করে ফেলেছে। আরো 2 জন দেখলাম 790 রানের মতো হয়েছে। তো 790 রান কিন্তু সাধারণত আমরা দেখি দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফির মতো এইসব জায়গাগুলোতে দেখি, এবং সাংঘাতিক রান। এখন কায়সার বললো যে আমাদের উইকেটগুলো দানিশ ভাই একদম খুবই ডাল, যারা বল করছে তাদেরও এরকম না, আবার পাশাপাশি আমাদের টেস্ট প্লেয়াররাও ওইখানে খেলে না। তা তো সবচেয়ে বড় বিষয় হলো কি যে আপনি টেস্ট, আমরা 2000 সালে টেস্ট পেয়েছি, সেদিন থেকে কিন্তু একটা বিষয় আমাদের জন্য সবসময় কিন্তু বলে আসা হচ্ছে যে লঙ্গার ভার্সন ক্রিকেটটা আমাদের ভালো করতে হবে। তো এটা শুধু বলার জন্যই বলা, কিন্তু এটার জন্য যে আপনার যেরকম টেন্ডেন্সি লাগার কথা বা যেরকম ভাবে লেগে থাকার কথা,
আর যে পরিকল্পনা নিয়ে এগোনোর কথা, সেই পরিকল্পনাটুকু কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা আজকে এখন 17 বছর পেরিয়ে যাওয়ার পরও, টেস্ট খেলার পরও কিন্তু আমরা পাইনি। এটি আমাদের জন্য, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি অন্য মানে সবচেয়ে বড় একটা সেটব্যাক। কারণ হলো যে আপনি কিন্তু ওয়ানডে ক্রিকেটের জন্য প্লেয়ার পাবেন, আপনি টি-20-র জন্য কিন্তু প্রতিভাবান প্লেয়ার পেয়ে যাবেন, কিন্তু টেস্ট ক্রিকেট খেলার জন্য আপনার জন্য কিন্তু এটা হঠাৎ করে আপনি পাবেন না। টেস্ট ক্রিকেট খেলার জন্য আপনাকে কিন্তু একদম পুরোপুরি আপনার শিখিয়ে নিয়ে এসে তারপর কিন্তু খেলতে হবে। গ্রামের ব্যাপার আছে আপনার, যেটি রুমি ভাই যেটি বললেন যে সেকেন্ড ইনিংস আমাদের প্লেয়াররা পারে না কেন, এন্ডুরেন্সের ব্যাপার রয়েছে। কারণটা হলো যে প্রথম ইনিংসে আপনি হয়তো কোনোভাবে পার করে গেলেন, কিন্তু সেই চাপ, বারবার যে বোলারের চাপ, বারবার যে আপনি ব্যাটসম্যানের পেটে যে প্রজাপতির নাচন যেটা শুরু হয়, সেই চাপটুকু আপনি শেষ পর্যন্ত কতখানি রাখতে পারবেন সেটি কিন্তু একটু দেখার বিষয়। সেটা শেষ পর্যায় পর্যন্ত বাংলাদেশে রাখতে পারে না, এবং এই কারণে ক্রিকেটে বলা হয় যে শুরুটা আপনি যতই ভালো করুন না কেন সেটা হিসাব মানে সেটা কাউন্ট হবে না যদি আপনি শেষটা ভালো না করতে পারেন আর কি। সো আমি মনে করি যে দোদুল যে কথাটি আজকে বলেছেন একদম অ্যাবসলিউটলি রাইট, যে আপনি পঞ্চম দিনে ফার্স্ট আওয়ারটা যদি বা প্রথম সেশনটা যদি বাংলাদেশ ভালো খেলে তাহলে সেটি কিন্তু বাংলাদেশের টেস্ট ম্যাচ ড্র করার জন্য অনেক বেশি কাজে লাগবে। কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে বাংলাদেশ শুরুটা সবসময় ভালো করে, কিন্তু শেষটা বাংলাদেশের কখনোই ভালো হয় না। যেটি দিয়ে আপনি অনুষ্ঠানটা শুরু করলেন যে প্রথম ইনিংস বাংলাদেশ ভালো করে, কিন্তু শেষ ইনিংস বাংলাদেশ গিয়ে গত তিনটা টেস্টে কিন্তু আমাদের অবস্থা এরকম হয়েছে। প্রথম ম্যাচ খেলার পরে, ফার্স্ট ইনিংস খেলার পরে দেখে কখনো মনে হয়নি যে আমাদের এই ম্যাচে আমরা একদমই নাই হয়ে যাব, কিন্তু দেখা গেল আস্তে আস্তে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, ইসলাম ভাই প্রশ্নটা কি? এই যে শেষ দিকে আমরা আস্তে আস্তে, যেমন ক্রিকেটের যে মাঠটা, আমাদের যে লঙ্গার ভার্সনের যে ক্রিকেটটা, যে উনি বলে একটা সেটব্যাক, আমরা কেন করি না? মানে আমাদের সমস্যাটা কোন জায়গায়? ক্রিকেটে তো এখন পয়সা আছে, ক্রিকেট বোর্ড অনেক বেশি রিচ বলতে হবে। আমার মনে হয় যে পৃথিবীর 2-3টা দেশের মধ্যে একটা হচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাদের অনেক বেশি অর্থ রয়েছে। এখন আমরা অনেক বছর ধরে কিন্তু বলে আসছি যে ডোমেস্টিক ক্রিকেটের আমাদের এখনো সেরকম মান নাই, ওরকম আমরা ফেসিলিটিস নাই, কিংবা ওই এখান থেকে প্লেয়ার প্রডিউস হচ্ছে না। এটার ওয়ান অফ দ্য ওয়েজ যেটা আমরা এটাকে ওভারকাম করতে পারি, যেহেতু আমাদের সেটা নাই, আমরা দেখছি যে নাই, আমাদের হয়তো বা উইকেট প্রডিউস করতে পারছি না, কিংবা আমাদের যে ক্যালেন্ডার ইয়ার কিংবা ওই ধরনের কোনো কংক্রিট কোনো নাথিং ইজ ইন প্লেস। আমার কাছে দি অনলি ওয়ে আউট ইজ যদি আমরা 3 বছর 4 বছর কিংবা 5 বছর একটা যে প্রোগ্রাম নেই, যে আমরা আন্ডার-19 একাডেমি এবং বাংলাদেশ এই টিম, এই দলের প্লেয়ারদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, আমাদেরকে লঙ্গার ভার্সনের জন্য তৈরি করতে হবে। সেটা করতে গেলে একমাত্র উপায় আছে যে 3 বছর কিংবা 5 বছর একটা প্ল্যান নিয়ে আমরা আন্ডার-19 টিম, এই টিম এবং এই একাডেমি টিমকে আমরা বিদেশে পাঠাবো। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যেখানেই হোক, উইল হ্যাভ টু সেন্ড দেম, এবং ফোর্ডে ম্যাচেস লঙ্গার ভার্সন খেলানোর জন্য, এবং এই প্লেয়ারদেরকে আনলেস এন্ড আনটিল একটা সার্টেন লেভেল পর্যন্ত তাদের যদি আমরা পারফরমেন্স যদি না দেখি, দে শুড নট বি ব্রট ইনটু টেস্ট ক্রিকেট। তাহলে হবে কি, আপনার টেস্ট ক্রিকেট ইজ নট ভেরি ইজি, খুব সস্তা আমাদের এখানে টেস্ট ক্রিকেট। লেট দেম আর্ন ইট। তাদের যদি আমরা যেহেতু ঘরোয়া পরিবেশে তাদেরকে ওরকম সুবিধা করে দিতে পারছি না, আমাদের উপায়টা কি? আমাদের উপায়টা একটাই হচ্ছে, যদি আমরা এই লেভেলের প্লেয়ারদেরকে যদি আমরা রেগুলারলি যদি আমরা পাঠাই, আন্ডার-19 প্লেয়ার থেকে শুরু করে, বিকজ ওই লেভেলটাই আপনাকে পরবর্তীতে আপনাকে সার্ভিস দেবে। এবং এখান থেকে যদি আমরা তাদেরকে সেই বিভিন্ন কন্ডিশনসে, টাফ কন্ডিশনস, এই মমিনুল টমিনুল অনেক প্লেয়ার কিন্তু বিদেশে গিয়ে কিন্তু ভালো খেলেছে। ইটস নট দ্যাট, আই নো ইট ফর আ ফ্যাক্ট, অনেক যারা গেছে তাদের সাথে অ্যাজ পার্ট অফ ট্যুর ম্যানেজমেন্ট, অসাধারণ তাদের পারফরমেন্স। কিন্তু যেহেতু টেস্ট ক্রিকেট ইজ এ ডিফারেন্ট লেভেল, এখানে আপনার অভিজ্ঞতা, আপনার ওই মানের ডে ইন ডে আউট ক্রিকেট খেলতে হয়, যেটা আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা তাদেরকে মানসিকভাবে ওই জিনিসটা আসেই না। সো এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি রেগুলারলি, একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয় যে এই প্লেয়ারদেরকে, হয়তো আমরা অনেক প্লেয়ার যাদের আমরা শুনিই নাই, নামই জানি না, আমাদের কিন্তু ওই ধরনের প্লেয়ারই বের করতে হবে যাদেরকে আমরা চিনি না, জানি না। সাডেনলি ইউ ব্রিং দেম আফটার 4 years, তারা যেন আপনাকে সাস্টেইন করতে পারে। এটা আমি ঘরোয়া ক্রিকেট থেকে আমার মনে হয় না যে আমি যতই বলি না কেন, হ্যাঁ দোদুল ঠিকই বলেছে, আমরা সবসময় কিন্তু এই আসরে একই কথা বলি যে ঘরোয়া ক্রিকেটের মান বের করা ওরকম ওই পর্যায়ে, টেস্ট ক্রিকেট লেভেল পর্যায়ে
আনা সম্ভব না, কারণ ওই ধরনের কোনো প্ল্যানিং নাই, উদ্যোগও নাই, এবং আমার মনে হয় না যে আমরা এই ধরনের উইকেট প্রডিউস করতে পারবো। প্রডিউস করলেও কতখানি এখানে যারা আছেন তারা আপনাকে ওই ফাস্ট উইকেট প্রডিউস করে খেলতে দেবে কিংবা খেলতে উৎসাহ বোধ করবে, আমি সন্দিহান এই ব্যাপারে। সো ইউ আর অনলি লেফট উইথ সেন্ড ইয়োর টিমস অ্যাব্রড, রেগুলারলি মেক আমরা যদি এখানে ডোমেস্টিক ক্যালেন্ডার ইয়ার না করতে পারি, লেট আস প্রিপেয়ার আ ক্যালেন্ডার ইয়ার ফর এই যে আমি বললাম আন্ডার-19 একাডেমি এবং এই টিমকে আমরা অ্যাবসলিউটলি 5 ইয়ার প্রোগ্রাম করে একটু আপনাকে খরচ করতে হবে। আমি ডোমেস্টিক ক্রিকেটে খরচ করে যেহেতু আমার কোনো লাভ হচ্ছে না, আমরা যেহেতু এটাকে ওই লেভেল পর্যন্ত নিতে পারছি না, ইওর অনলি অপশন ইজ ওদেরকে। এবং আপনি একটা কথা ঠিকই বলেছেন যে আমাদের ক্রিকেট বোর্ড ইজ পারহ্যাপস ওয়ান অফ দি better off financially. So why not utilize that for the development of cricket in terms of আমাদের যে system is not in place, এটা আমি বলবো না, কিন্তু desired level এ desired যে রেজাল্ট সেটা আমরা এখনো আদায় করে নিতে পারছি না। ঘরোয়া ক্রিকেটের জন্য আমরা শেষ পর্যায়ে আছি। আমাকে বলেন, সব দেশে কিন্তু একটা ন্যাশনাল টিম আছে প্রমিজিং প্লেয়ার নিয়ে, অর্থাৎ তারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে গেছে এই জন্য এই টিম না, আমাদের মতো না, ওদের টিমটা কিন্তু পুরোটাই প্রমিজিং টিম, যারা 21 থেকে আন্ডার-19 থেকে উঠে আসা এবং আছে, এবং ওই টিমটা পুরো ওদের সাথে যদি খেলা যায় ন্যাশনাল টিমের মতো খেলবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, এ টিম মানে হলো যারা দল থেকে দলছুট যারা আছে তাদেরকে দিয়ে এই টিম করা হচ্ছে। তো ওদের কাছ থেকে আপনি কি করে আশা করেন? মুশকিল, আরো খারাপ দিন আসছে কিন্তু, কারণ এই যে কয়েকদিন আগে রবির একটা প্রোগ্রাম দেখলাম, ফাইন্ডিং আউট এই যে লেগ স্পিনার স্পিন হান্টের কথা শুনতে আবার শুনি আমাদের কিন্তু পেসার নাই। কিন্তু আমরা যদি চিন্তা করি, এই যে প্রেজেন্ট ক্রপ অফ প্লেয়ার্স যারা আছে এখন এই মুহূর্তে, তাদের পরবর্তী জেনারেশন পেসার্স নাই মানে নীল। তো নীল মানে কি? তার মানে যদি এই পেসাররা যদি আর দুদিন পরে যদি বসে পড়ে, তখন কে জায়গা নেবে? জায়গা নেওয়ার কিন্তু লোক নেই, এবং স্পিনারও নেই, সাকিবের মতো স্পিনার নেই, লেফট আর্ম রাইট আর্ম কোনো স্পিনার নেই। তাহলে কি হবে? তাহলে তো আমি দেখছি 5 বছর পরে তো অবস্থা আমাদের খারাপ হবে, ভালো আসবে না। তো এখন যদি আমরা প্ল্যান না করি কিছু এই ব্যাপারে, এই যে প্লেয়ারের কথা আমরা বলছি বারবার, একই কথা কিন্তু আমরা সবাই যেখানেই যাচ্ছি সে একই কথা বারবার বলছি, কিন্তু এটা কারো কানে যায় না। কেন যায় না আমি জানি না। ওরা হয়তো ব্যস্ত আজকের ক্রিকেট নিয়ে, খুব ব্যস্ত, মানে প্রেজেন্ট ডে ক্রিকেট ইজ ভেরি ভেরি বিজি, বুঝলাম সেটা, কিন্তু কথা হচ্ছে আমাদের প্ল্যান তো সেটা করতে হবে। আর এই যখন এই যে জিনিসটা আসছে সামনে, যে নীল নাই সামনে, প্লেয়ার নেই সামনে, তখন কি হবে? ব্যাটসম্যান তো আমরা খুঁজে, এখন ব্যাটসম্যান কিন্তু সেঞ্চুরি করছে ভালো, কিন্তু বোলার কিন্তু সমস্যা হচ্ছে, এবং বোলারের যে এই যে শর্টফল হবে এটা একেবারে নির্ধারিত, এবং যদি হয় তখন কি হবে সেই চিন্তা এখন করতে হবে। এখন না করলে কিন্তু পরবর্তীতে আমরা আরো বসে পড়বো, কিন্তু একেবারে কমপ্লিটলি বসে পড়বো। এখনই প্ল্যান শেষ পর্যায়ে যদি বলা হয় তাহলে আপনি কি বলবেন? না দেখুন, এটার জন্য যে আপনার খুব বেশি কোনো সেমিনার করতে হবে বা খুব বেশি যে সিম্পোজিয়ামের আয়োজন করতে হবে তা কিন্তু না। সবচেয়ে বড় বিষয় হলো যে পৃথিবীর অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলি যারা সফল হয়েছে তারা কিভাবে হয়েছে, ইউ জাস্ট ফলো দেয়ার ফর্মুলা। আপনি অস্ট্রেলিয়া কিভাবে সফল হয়েছে সেটা ফর্মুলাটা ইউজ করেন, আপনি ইন্ডিয়া কিভাবে সফল হয়েছে সেটা অনুসরণ করলেই কিন্তু আপনার পুরো বিষয়টা সম্ভব। তবে একটা বিষয় আমি আবার বলছি, সেটি হলো যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট, আপনি টেস্ট ক্রিকেটার এবং টেস্ট ক্রিকেটের মর্যাদা যদি টিকিয়ে রাখতে চান এবং ভালো টেস্ট খেলতে চান, টেস্ট ক্রিকেটে ভালো ফলাফল করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটকে আপনাকে স্ট্রং করতে হবে। কারণ আপনার আজকের দিনে আপনার যারা আগামী দিনের টেস্ট ক্রিকেটার তারা কিন্তু আপনাকে ডোমেস্টিক ক্রিকেট থেকেই বেরিয়ে আসবেন। ঠিক একই কাজ যেরকম ভাবে আপনার ভারত করছে, ঠিক একই কাজ যেরকম ভাবে অস্ট্রেলিয়া করছে। সো আমার মনে হয় যে শুধুমাত্র ন্যাশনাল টিম কেন্দ্রিক আপনার দৃষ্টিটা না দিয়ে, মনোযোগটা শুধুমাত্র আপনার জাতীয় দল কেন্দ্রিক না করে, আপনাকে অবশ্যই আগামী দিনগুলোর জন্য ভাবতে হলে অবশ্যই আপনাকে ঘরোয়া ক্রিকেটের স্ট্রং করতে হবে, এবং ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, কাঠামো সবকিছু চেঞ্জ করতে হবে এবং আরো বেশি উন্নত করতে হবে। ইশতাক ভাই, শেষ কথা কি বলবেন আপনি? আই স্টিক টু মাই পয়েন্ট যে আপনাকে আন্ডার-19 একাডেমি এবং এই টিমকে আপনাকে প্রতিনিয়ত বিদেশে পাঠাতে হবে, এটার একটা ক্যালেন্ডার করতে হবে। আমাদের যেহেতু ডোমেস্টিক কোনো ক্যালেন্ডার ফ্র্যাঙ্কলি স্পিকিং নাই, সো হোয়াট আর উই লেফট উইথ? উই আর লেফট উইথ নট মাচ টু লুক ফরওয়ার্ড টু। এইটা যদি আমরা করি, আমার মনে হয় যে রেজাল্ট যদি আপনি যদি রেগুলারলি সাস্টেইনেবল একটা যদি কোনো রেজাল্ট চান, আজকে একটা ইনিংস খেললো কালকে নাই, এরকম অনেক প্লেয়ার কিন্তু আছে। আমরা কিন্তু সেটা দিয়ে হবে না। ডোমেস্টিক থেকে এরা আসছে ফাইন, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে তারা কিন্তু টিকতে পারছে না। ফুলি অ্যাগ্রি উইথ এভরিথিং ক্যাসার ইজ সেড, ইয়েস, যে আমাদেরকে
ডোমেস্টিকে আমাদেরকে ফোকাস করতে হবে, কিন্তু ডোমেস্টিকে যদি ফোকাস করিও, ডোমেস্টিক কিন্তু আমরা ওই লেভেলে না। আমরা, ইট হ্যাজ টু বি ক্লোজ টু টেস্ট ক্রিকেট। রাইট, অবশ্যই, কারণ ডোমেস্টিকের মর্যাদাটা, ডোমেস্টিকের প্রতিযোগিতাটা, প্রতিদ্বন্দ্বিতার আপনাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে, ওই মানটা আসতে হবে। Right, ওই মানটা আসলে তো আপনি এখান থেকে সেই কোনো মানটা player আসলে একমাত্র আসবে না। আমরা পাবো যদি আমরা বাইরে ইয়ে করার জন্য। টিমদেরকে বিদেশে পাঠাই রেগুলারলি আন্ডার টাফ এনভায়রনমেন্টস, 3 ডে 4 ডে দীর্ঘদিন ধরে যদি এক একটা ট্যুর যদি হয়, হ্যাঁ, আমার মনে হয় যে at the end of the 5th year you are bound to get results. তাহলে আমরা এটা আশা করতে পারি কালকে বাংলাদেশ দল ভালো খেলবে এবং আমাদের যেটা তারা যে যোগ্যতা নিয়ে খেলতে পারে সেই যোগ্যতাটাকে যদি খেলতে পারে যোগ্যতাটা আছে, তাহলে just a matter of তাহলে কোনো concentrating, মতেই focusing, কোনো খারাপ being কোনো determined. ফলাফল না হওয়ারই কথা। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।